ছাত্রীরা তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। সব ঠিক আছে? রেকর্ড টেকর্ড? জি স্যার, ঠিক আছে সবকিছু। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আজকে একটু পরীক্ষার ব্যাপারে কথা বলবো, তো এই জন্য সময় কিন্তু খুব একটা পাওয়া যাবে। তোমরা দেখো স্ক্রিন ট্রিন সব ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, সব ঠিক আছে? জি স্যার। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। Welcome to online class Dhaka Women College. I am MD Jaman Hussain, Assistant Professor, Department of Economics, Dhaka Women College, Uttara Dhaka. আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং সবাই ভালো আছো। সেই প্রত্যাশা নিয়ে তোমাদের সামনে আমি আজকে হাজির হয়েছি। আজকের পাঠ দেখো, ব্যবস্থাপনা সম্মান দ্বিতীয় বর্ষ, কোর্স শিরোনাম সামষ্টিক অর্থনীতি, কোর্স কোড 22-26-13, লেকচার নং 4। আজকের পাঠ অধ্যায় 3, বিনিয়োগ, ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট এর বাংলা হলো বিনিয়োগ। 2018 সালের একটা প্রশ্ন এখানে, এই প্রশ্নটা নিয়ে আমি কথা বলবো। এখানে এই প্রশ্নটার দুইটা অংশ আছে, দেখো কতে আছে বিনিয়োগের নির্ধারক সমূহ কি। তোমাদের আরেকটা কথা বলে রাখি, এই প্রশ্নটা 2018-তেও আসছে, 16-তেও আসছে। কথা বুঝতে পারছো? 18-তেও আসছে, 16 সালেও আসছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। সুতরাং এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং বোঝার মতো, এই জন্য আমি এটা সিলেক্ট করেছি। বিনিয়োগের নির্ধারক সমূহ আলোচনা করো। খ নম্বরে আছে ভোগ ও বিনিয়োগ সূচি ব্যবহার করে কিভাবে জাতীয় আয়ের স্তর নির্ধারিত হয় তা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা মোটামুটি গাণিতিক আলোচনা খ। আর কয়েকটা তেমন গাণিতিক নাই, সেখানে শুধু কিছু পয়েন্ট আছে, পয়েন্টগুলি মুখস্থ করলে। তারপর আমি দুইটা নিয়ে আলোচনা করতেছি। সমাধানে দেখো ক, এখানে আমি একটা লাইনে লিখেছি, যেসব বিষয়ের উপর একটি দেশের বিনিয়োগ নির্ভর করে তাকে বিনিয়োগের নির্ধারক বলে। তাহলে তোমরা দেখো, এটা একদম সহজ কথা, সিম্পল। কিছু কিছু বিষয়ের উপর একটা দেশের বিনিয়োগ নির্ভর করে, ওই বিষয়গুলি কি বলা হয়? বিনিয়োগের নির্ধারক। অর্থাৎ একটা দেশের বিনিয়োগ কম হবে না বেশি হবে, ওইটা কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে। সেই বিষয়গুলি যতটা হয়, মনে করো 10টা বিষয়ের উপর ডিপেন্ড করে, তাহলে ওই বিনিয়োগের নির্ধারক হবে 10টা। যদি 5টা হয় তাহলে 5টাই হবে বিনিয়োগের নির্ধারক। তাহলে আমরা যাই, এই নির্ধারক কয়টা আছে, কি কি, সেগুলি নিয়ে একটু আলোচনা করব। তাহলে আমরা মোটামুটি যদি তোমাদেরকে কেউ বলে বা কুইজ প্রশ্ন যদি আসে, 1 নম্বরের প্রশ্ন, যে বিনিয়োগের নির্ধারক কাকে বলে, তাহলে তুমি লিখে দিবা যেসব বিষয়ের উপর একটি দেশের বিনিয়োগ নির্ভর করে তাকে বিনিয়োগের নির্ধারক বলে। এই কথাটা পুরো লিখলেও হবে, যে বিনিয়োগের নির্ধারক বলতে ওইসব নির্ধারকগুলিকে বোঝায় যার উপর নির্ভর করে বিনিয়োগ উৎসাহিত হয় বা নিরুৎসাহিত হয়, এরকম লিখলেও হবে। তাহলে আমরা বিনিয়োগের সংজ্ঞাটা শুধু পড়লাম, বিনিয়োগের নির্ধারকের সংজ্ঞাটা, বিনিয়োগের নির্ধারক কাকে বলে এটা শুধু পড়লাম। এখন হলে দেখো, পরের প্রশ্নে আমি চলে আসছি, বিনিয়োগের নির্ধারক সমূহ। এখানে কিন্তু এই প্রত্যেকটার আলোচনা আছে, 3 লাইন 4 লাইন করে আলোচনা আছে। ওগুলি সব লিখলে বড় হয়ে যাবে, এই জন্য আমি শুধু পয়েন্ট গুলি লিখি। এটা কিন্তু পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট, প্রত্যাশিত আয়, প্রত্যাশিত চাহিদা বা আয়ও বলতে পারি। এটা খুব মনোযোগ দিয়ে শোনো। প্রত্যাশিত চাহিদা, প্রত্যাশিত চাহিদার উপর বিনিয়োগ নির্ভর করে। বিনিয়োগের 1 নম্বর নির্ধারক হলো প্রত্যাশিত চাহিদা, এক্সপেক্টেড ডিমান্ড বলে এটা। এক্সপেক্টেড ডিমান্ড, প্রত্যাশিত চাহিদা, প্রত্যাশিত চাহিদা। এখন এই এক্সপেক্টেড ডিমান্ডটা কি আমি তোমাদেরকে বলি। এটার আমরা ভবিষ্যৎ চাহিদার সম্ভাবনাও বলতে পারি। তুমি কোন জায়গায় টাকা ইনভেস্ট করো, খাটাও,
তুমি চিন্তা করবা খাটানোর আগেই, ইনভেস্ট করার আগেই, যে আমি যে জিনিসটা তৈরি করব বা যেখানে আমি ব্যবসা করব সেই জিনিসটার ভবিষ্যতে চাহিদা বাড়বে কিনা। যেমন তোমাদের আমি একটা উদাহরণ দিই, একটা সুন্দর উদাহরণ এখন নিয়ে আসছে আমাদের হাতে। সামনে এখন শীতকাল না, তোমরা কিন্তু একটু কথা বলবো আমার সাথে, কথা বলো একজনের। সামনে শীত না, এই যে এখন শীত আসতেছে না, জি জি স্যার স্যার। তাহলে এখন কোন ধরনের জায়গায় তুমি টাকা ইনভেস্ট করবো, ব্যবসাটা কোথায় খাটাইবা? শীতকালীন দ্রব্য, শীতকালীন পোশাক আশাক, এইগুলি এখন বেশি চলবে, ঠিক না? এখন এখন জি কি স্যার তুমি এখন কি তুমি মনে করে এয়ার কন্ডিশন চলবে বেশি? নো তুমি এখন যদি না একটা স্যার ব্যবসা দিতে চাও, না তাহলে স্যার। তাহলে এখন যদি তুমি মনে করো এয়ার কন্ডিশন ফ্যান কিনো, ব্যবসা করার জন্য ইনভেস্ট করো, 1 বছর বা 6 মাস তোমার বসে থাকতে হবে। এই 6 মাসের মধ্যে মোটামুটি কেউ এসি কিনবে না, এখন কিনবে? যেহেতু সামনে না শীত স্যার আসছে। তাহলে এখন তুমি দেখো, এই যে ধরো সরকার বলতেছে, বিশেষজ্ঞরা বলতেছে যে সামনে শীত আসতেছে, করোনার প্রভাব বাড়বে। তাহলে এখন তুমি কিসের ব্যবসা করতে পারো? মাস্কের ব্যবসা করতে পারো, ঠিক না? সোয়েটার ব্যবসা করতে পারো, শীতকাল আসতেছে, এইরকম জিনিস। তাহলে এইগুলির বলে প্রত্যাশিত চাহিদা। তাহলে তুমি যে কোনো লোক বিনিয়োগ করার ক্ষেত্রে বিনিয়োগ করবে কি করবে না সেটা তাহলে বিনিয়োগ করবে কি করবে না সেটার জন্য সে বিনিয়োগ করার আগেই দেখবে প্রত্যাশিত চাহিদা কেমন। যদি প্রত্যাশিত চাহিদা বেশি থাকে তাহলে সে করবে, আর যদি প্রত্যাশিত চাহিদা না থাকে সেখানে সে ইনভেস্ট করবে। তাহলে আমরা বুঝলাম যে বিনিয়োগের একটা প্রধান নির্ধারক হলো প্রত্যাশিত চাহিদা। তারপরে হলো প্রান্তিক ভোগ প্রবণতার পরিবর্তন। এটা আমি তোমাদের ক্লাসে আলোচনা করেছি যে একদিন, আমার মনে আছে। প্রান্তিক ভোগ প্রবণতা, যেসব দ্রব্যের প্রান্তিক ভোগ প্রবণতা বেশি সেই সব দ্রব্যের ক্ষেত্রে বিনিয়োগটা বেশি হয়, অথবা যেসব এলাকার লোকের প্রান্তিক ভোগ প্রবণতা বেশি। প্রান্তিক ভোগ প্রবণতা কি? যে তোমার ইনকামের কত অংশ মানুষ ভোগের কাজে ব্যবহৃত করে। তুমি মনে করো 100 টাকা ইনকাম বাংলাদেশের মানুষ, মনে করো 100 টাকা ইনকাম হলে 100 টাকা ইনকাম হলে মনে করো 80 টাকা তারা খরচ করে। আবার মনে করো ভারতের মানুষ 100 টাকা ইনকাম করলে তারা 50 টাকা খরচ করে। কাদের ভোগ প্রবণতা বেশি বলো? বাংলাদেশের মানুষ 100 টাকা ইনকাম করে 80 টাকা খরচ করে, ভারতের মানুষ 100 টাকা ইনকাম করে 50 টাকা খরচ করে। প্রান্তিক ভোগ প্রবণতা বেশি কাদের বলো? বলতে পারবা? ভারতের। না, বাংলাদেশে 80 টাকায় খরচ করে, 100 টাকায় খরচ করে কত বাংলাদেশের মানুষ? 80 টাকা। 80 টাকা তাহলে হুম আর ভারতের মানুষ 80 টাকা করে 50 টাকা। ওরা কম করে না, ওরা জিনিসপত্র কম ব্যবহার করে, কম খায়। তো ওখানে যদি তুমি ইনভেস্ট ওখানে করো, তাহলে তোমার জিনিস বেশি চলবে না, ওরা বেশি খায় না, বেশি কিনে না। আর বাংলাদেশের মানুষ বেশি খায়, বেশি কিনে, এই জন্য এখানে ইনভেস্ট করলে তোমার লাভ বেশি হবে। তুমি দেখো বাংলাদেশের বেশিরভাগ মানুষ গরিব, একটা কথা এভারেজের কথা আমরা বলি, এই গরিব মানুষের প্রান্তিক ভোগ প্রবণতা বেশি। এই জন্য তুমি দেখবা বিশ্বের বড় বড় কোম্পানি, বড় বড় দেশের কোম্পানি, ভালো ভালো কোম্পানি, খুব হাই ফাই নামি দামি কোম্পানিরা তারা কিন্তু বাংলাদেশে ব্যবসা করতে, ইনভেস্ট করতে আসে, আসে না? জি স্যার কেন আসে? এখানে অল্প একটু জায়গার মধ্যে অনেক মানুষ, অনেক মানুষ, কোটি কোটি মানুষ, এবং তারা খুব বেশি জিনিসপত্র কিনে। বাংলাদেশের মানুষ মনে করে যে পরিমাণ মোবাইল ফোন ব্যবহার করে এভারেজে, অন্য দেশের মানুষ কিন্তু এত মোবাইল ফোন, ওরা ওরা একটা, আমাদের দেশে কিন্তু এক একজনের কয়েকটা করে মোবাইল ফোন। তাইলে এছাড়াও খাবার দাবার দ্রব্যের ক্ষেত্রে আমরা দেখছি যে যাদের ইনকাম কম তাদের প্রান্তিক ভোগ প্রবণতা বেশি। তাহলে তাদের যেহেতু ইনকাম কম, এই জন্য তারা আয় পেলেই তারা কি করে ভোগ করতে চেষ্টা করে। যাই হোক, যে এলাকায় যেই মানুষের যেই দ্রব্যের ক্ষেত্রে প্রান্তিক ভোগ প্রবণতা বেশি সেখানে বিনিয়োগ বেশি হবে, যেখানে কম সেখানে কম হবে। এরপরে দেখো আয়। এটা তো একদম সহজ সিম্পল জিনিস, সবাই বুঝতে পারে। আয় না থাকলে তুমি ভোগ করবা কোথায়? আয় বেশি থাকলে ভোগ বেশি করবা, আয় কম থাকলে কম করবা। যেসব এলাকার মানুষের আয় বেশি, যেসব মানুষের আয় বেশি সেই সব দ্রব্যের, ওইসব মানুষ যেই দ্রব্যগুলি ব্যবহার করে সেইগুলি তুমি সেখানে তুমি ইনভেস্ট করো। তাহলে এখানে বলছে আয়। আয়, বিনিয়োগের উপর আয়ের প্রভাব আছে। বিনিয়োগের উপর দুইটা জিনিসের প্রভাব আছে, আমি তোমাদের বলি। একটা হলো সুদের হার, আর একটা হলো ওয়াই।
ওয়াই মানে আয়। বিনিয়োগ নির্ভর করে কয়টা জিনিসের উপর? গাণিতিক ভাবে অঙ্কে যদি করতে চাও, বিনিয়োগ নির্ভর করে দুইটা জিনিসের উপর, একটা হলো আয়ের উপর আর একটা হলো কিসের উপর? না, সুদের উপর। সুদের উপর। আয়েরটা আমি আগে বলি। যার আয় বেশি সে কি করবে? কিছু ভোগ করবে আর কিছু বিনিয়োগ করবে। আয়টারে দুই ভাগ করবে সে। দুই ভাগ করে এক ভাগ কি করবে বলো? এক ভাগ, তুমি যদি 10,000 টাকা বেতন পাও, মনে করো সেখান থেকে 8,000 টাকা তুমি ভোগ করবা, ব্যবহার করবা, আর 2,000 টাকা তুমি কি করবা? সেভিং করবে। এই সেভিংটাই তো পরে বিনিয়োগ করবা নাকি? তাহলে আরেকজনের লোক আরেকজনের মনে করো ইনকাম হলো 8,000 টাকা, তাহলে তার সংসার চালাইতে 8,000 টাকা লাগে, তাহলে সে কি বিনিয়োগ করতে পারবে? সঞ্চয় করতে পারবে? তাহলে কি দেখলাম আমরা? বিনিয়োগটা ডিপেন্ড করতেছে কার উপর? আয়ের উপর। তাহলে আমরা আয়কে বিনিয়োগের একটা উত্তম নির্ধারক হিসাবে গণ্য করতে পারি। আয় না থাকলে কেউ বিনিয়োগ করতে পারবে না। তোমার আয়ই নাই, তাহলে বিনিয়োগ নিয়ে চিন্তা করবা তুমি? আয় থাকলে আয়ের একটা অংশ ভোগ করবা, কিছু অংশ রেখে তুমি শেয়ার কিনবা, কিছু অংশ রেখে তুমি ব্যাংকে রাখলা, কিছু অংশ রেখে তুমি একজনকে দিলা যে আমার মাসে মাসে 2,200 টাকা দিও। আর যদি নাই থাকে কোথেকে দিবে? তাহলে আমরা দেখলাম যে আয়, ইনকামটা এই বিনিয়োগের একটা উত্তম নির্ধারক। তারপরে দেখো মূলধন দ্রব্যের যোগান। এই মূলধন দ্রব্যের যোগানের উপরও ডিপেন্ড করে বিনিয়োগ। মূলধন দ্রব্য কি? মূলধন দ্রব্য হলো যন্ত্রপাতি, কলকবজা। এখন মনে করো তুমি একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে বিনিয়োগ করতে চাও। এখন গার্মেন্টস ফ্যাক্টরি চালাইতে যে মেশিনগুলি লাগে, এই মেশিনগুলি যদি আনা বা বাংলাদেশে না থাকে, এগুলি মনে করো সব কুরিয়ার থেকে আনতে হবে, চীন থেকে আনতে হবে, জাপান থেকে আনতে হবে। তাইলে তুমি আগে যাইবা না, চিন্তা করবো তোর এত ঝামেলা কি করে। আর এই মূলধন দ্রব্যের যোগান যদি বাংলাদেশে অ্যাভেলেবেল হতো, তাহলে তোমার কি বেশি কষ্ট হতো বলো? আচ্ছা, মনে করো একজনের অসুখ হলো, এই অসুখের চিকিৎসাটা যদি বাংলাদেশে অ্যাভেলেবেল হয়, খুব সহজ হয়, সস্তায় হয়, তারপর কোনো ভোগান্তির শিকার হতে না হয়, তাইলে কি মানুষ ভারতে যাবে চিকিৎসা হতে? আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটার সাথে এটা একটু মিলাইলাম যে তুমি যে বিনিয়োগ করবা, বিনিয়োগ করতে গেলে যেসব মূলধন দ্রব্য লাগবে, তোমার মেশিন লাগবে, পার্টস লাগবে, বিভিন্ন কলকবজা লাগবে, এইগুলি যদি দেশে, এগুলির যোগান যদি দেশেই পাওয়া যায়, তাহলে বিনিয়োগটা বেশি হবে। আর এগুলির যোগান যদি দেশে না পাওয়া যায়, এগুলো যদি সব আমেরিকা থেকে আনতে হয়, জাপান থেকে আনতে হয়, কোরিয়া থেকে আনতে হয়, চায়না থেকে আনতে হয়, তাহলে কিন্তু মানুষ এই বিনিয়োগের ক্ষেত্রে আগে আসবে, এত ঝামেলার জন্য সে পিছিয়ে যাবে। তাহলে আমরা দেখলাম মূলধন দ্রব্যের যোগান যদি অ্যাভেলেবেল হয়, তাইলে বিনিয়োগ বেশি হয়। মূলধন দ্রব্যের যোগান যদি অ্যাভেলেবেল না হয়, বিনিয়োগটা স্বাভাবিকভাবেই কম হবে। প্রযুক্তির পরিবর্তন। প্রযুক্তির পরিবর্তন, প্রযুক্তি যদি উন্নত মানের হয়, তাহলে সেখানে বিনিয়োগটা বাড়ে, খুব বৃদ্ধি পায়। আর প্রযুক্তি যদি নিম্নমানের হয়, সেসব ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি পায়। তোমাদের আমি একটা উদাহরণ দিয়ে বলি। এখন ওই দিন দেখছি আমি, তোমার এই যে চিপস তৈরি করে না, চিপস দেখছো কিনা তোমরা? আমি দেখছি টিভিতে, ইয়াতে দেখাইছে তোমার এই ফেসবুকে, যে আলু, এই যে আলু তোমার মেশিনে দেয়, আলুর পুরো বস্তা ঢেলে দেয়। এই আলু প্রসেসিং হইয়া প্রথম দোয় মেশিনে, কিন্তু একটা মেশিনের মধ্যে হাজার হাজার মনে করো আলু ঢুকাই দিল, দেওয়ার পর এটা ওইখানে দইলো, ধোয়ার পর এটা চললো, চলার পর এটা কাটলো, কাটার পর এটা সিদ্ধ হলো, সিদ্ধ হওয়ার পরে এটা প্রসেসিং হলো, তারপরে অন্যান্য মেডিসিন দিল, দিয়া তারপরে চিপস হলো। ওই চিপস আবার প্যাকেট হইয়া, একদিকটা আলু ঢুকাইলো, সব বিভিন্ন মেশিনে যে যে ঘুরে 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 এটা এসে আবার কোথায় আসলো? একদম চিপসের প্যাকেট হয়ে বেরোইলো। প্যাকেট গুলো আবার কার্টুন করলো, তাও প্রযুক্তি, মেশিনের মাধ্যমে। তাহলে কত সহজ না, চিন্তা করছো? আর যদি এগুলি যদি মনে করো হাতে হাতে তৈরি করতে হতো, মানুষ দিয়ে তৈরি করতে হতো, তাহলে কত মানুষ লাগবে, কত ঝামেলা লাগতো, কত এই মানুষগুলি বসার জন্য কত জায়গা লাগবে, কত বড় ফ্যাক্টরি লাগবে। আর এখন একটা ঘর করলে 2জন লোক থাকলে সব হয়ে যাবে। আলু দিচ্ছে, 1 ঘন্টা পরে এই আলু দিয়া সব প্রসেসিং এই মেশিনের ভিতরে হয়ে 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 লাস্টে চিপস হয়ে প্যাকেট হয়ে কার্টুন হয়ে বেরোবে। তো এটা কি অনেক সহজ না বিষয়টা? যদিও মূলধন বেশি লাগতেছে, কিন্তু প্রযুক্তি উন্নত হওয়ার কারণে এখানে দেখবা সবাই বিনিয়োগ করতে আসে। তাহলে আগে তোমরা দেখছো এই যে শীতের সোয়েটার, অনেক আমরা দেখছি বাসায় মহিলারা ওই যে তোমার কাটা দিয়ে সোয়েটার বানাইছে, তোমরা কি দেখছো এটা? এখন 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 খুব কম কিন্তু এগুলি। তারপরে যে আমরা মাথায় টুপি পরি, যে দেখো আমার মাথায় যে টুপিটা আছে, এটা কিন্তু সুতা দিয়ে বানাইছে, এগুলি কিন্তু হাতে তৈরি করা। তাহলে এখন মেশিন বাইরে হওয়ার কারণে এই জিনিসগুলি, হাতের তৈরি জিনিসগুলি খুব একটা চলে না।
মেশিন দিয়ে বের হয়, খুব তাড়াতাড়ি অনেকগুলি তৈরি করে ফেলতে পারে। তো তোমার গার্মেন্টসের ভিতরে সোয়েটার তৈরি হচ্ছে, আগে তো গার্মেন্টস ছিলই না, সোয়েটার সব হাতে বুনতো মানুষ। তাহলে এখন এই প্রযুক্তি বৃদ্ধি পাওয়ার কারণে, প্রযুক্তির পরিবর্তন হওয়ার কারণে এইসব ক্ষেত্রে বিনিয়োগটা খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে। জনসংখ্যা বৃদ্ধি, এই কথাটা আমি কিন্তু একটু আগে তোমাদের ওই 2 নম্বরে বলেছি তান্ত্রিক বৈপুলতার ক্ষেত্রে। যেই এলাকায়, যেই জায়গায় জনসংখ্যা খুব বেশি এবং জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সবাই এখানে ব্যবসা করতে চায়। সেখানে জনসংখ্যা বৃদ্ধি মানে কি এখানে ভবিষ্যতে আরো মানুষ হবে, জিনিস বেশি চলবে। তুমি এক জায়গায় একটা দোকান দিবা, মনে করো ঢাকা শহরের কোনো একটা গলিতে তুমি একটা বাড়ি কিনবা অথবা একটা দোকান দিতে চাও, তুমি দেখবা সেই এলাকায় নতুন নতুন বাড়িঘর হইতে, তখন তোমার চিন্তাটা কি হবে যে এখানে দোকান দিলে চলবে, কারণ এই নতুন নতুন বাড়িগুলিতে ভবিষ্যতে আরো মানুষ আসবে, তাহলে আমার দোকানটা চলবে, মানুষ সব জিনিসপত্র কিনবে। আর যদি দেখো না এলাকায় আর কোনো বাড়িঘর হওয়ার সম্ভাবনা নাই, যা হয়েছে জায়গাটা আর খালি নেই, এখন পরিপূর্ণ হয়ে গেছে, সেখানে কিন্তু তোমার দোকানটা সামনে বৃদ্ধির সম্ভাবনা কম। লোক সংখ্যা বাড়তে পারে কিন্তু বাড়িঘর আর হওয়ার সুযোগ নেই, এখানে আর কেউ নতুন করে তোমার ক্রেতা বাড়বে না, যে ক্রেতাগুলি আছে এরাই থাকে। তাহলে এখানে জনসংখ্যা বৃদ্ধির কথা বলছে, যেই এলাকায় যেই দেশে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে সেখানে বিনিয়োগ মানুষ বেশি করে করবে, কারণ এখানে আরো মানুষ আসবে, তারা খাবে, তারা কাপড় চোপড় কিনবে, জিনিসপত্র কিনবে, এই জন্য এখানে দ্রব্যটি বেশি চলবে। এই চিন্তা করেও মানুষ বিনিয়োগ করে, বিনিয়োগ যারা করে তারা এই চিন্তাটা মাথায় রেখে করে। আচ্ছা, তারপর হলো দাম স্তরের পরিবর্তন। এখানে বলছে যে দাম যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু লাভের একটা সুযোগ আছে। এই যে দেখো, যদি এই যে পেঁয়াজের কথাই বলি আমরা, বর্তমান অবস্থায় যেটা, এখন কিন্তু এই কালকে দেখছি পেঁয়াজ তোমার খাতুনগঞ্জে যে 1 বস্তা পেঁয়াজ 10 টাকা বিক্রি করতে আছে, 1 বস্তা। এর কারণ হলো কি জানো, ওই যে বেশি দামের সময় অনেকে স্টক করছে না, লুকিয়ে রাখছে না, দেখছো না তোমরা? জি স্যার। অর্থাৎ যখন ওই যে র্যাব যখন তোমার তল্লাশিতে যেত ইয়াতে দোকানে দোকানে, তখন ওরা ভয়ে কি করছে, এগুলি গোডাউনে লুকিয়ে রাখছে। এখন এগুলি বের করছে, বের করে দেখে পেঁয়াজগুলি সব পচে গেছে। কালকে আমি দেখছি বস্তা সমান সাজায় রাখতে লেখছে 1 বস্তা 10 টাকা, অর্থাৎ সব পেঁয়াজ পচে গেছে। 1 বস্তা কিনলে তুমি 1 কেজিও পাবা না, আধা কেজিও পাবা না। তাহলে এই যে যখন দাম বাড়লো, সবাই কিন্তু এই পেঁয়াজ কিনে 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 স্টক করছে। যদি এখন তারা সরকারের জন্য পারে নাই, প্রশাসনের জন্য পারে নাই, তারা কিন্তু যেই দ্রব্যের দাম বাড়ে সেই দ্রব্যের ক্ষেত্রে সবাই আগে আসে ব্যবসা করার জন্য, আর যদি কমে যায় তাহলে কিন্তু আবার সবাই বিনিয়োগ সেখান থেকে তুলে। তাহলে এখন এই যে গত বছর পেঁয়াজের দাম বাড়লো, এবারও বাড়লো, 2বার বাড়লো, এক্ষেত্রে কিন্তু অনেক বিনিয়োগকারী আসছে। কিন্তু যদি আবার এখন কমে যায়, পরের বছর দেখবে এখান থেকে বিনিয়োগকারী আর নাই, পেঁয়াজের ব্যবসা মানুষ করতেছে। ঠিক এরকমই দামের উপর ডিপেন্ড করে বিনিয়োগ বেশি হবে না কম। দেশের রাজনৈতিক পরিস্থিতি, এটা একটা বাহ্যিক একটা উপাদান। রাজনৈতিক অবস্থা যদি স্থিতিশীল থাকে, সেখানে যদি মারামারি রাহাজানি না থাকে, হরতাল মিছিল মিটিং এগুলি কম হয়, তাহলে সেই এলাকাটা সবাই বিনিয়োগ করতে আগ্রহী। বিভিন্ন দেশ যখন বাংলাদেশে বিনিয়োগ করতে আসে, তারা কিন্তু এই রাজনৈতিক অবস্থাটা পরিস্থিতিটা দেয়। এখন দেখো দেশে, আমাদের দেশে এখন কোনো হরতাল নেই, অবরোধ নাই, তাহলে এখন অনেক বিনিয়োগকারী এই কয়েক বছরে কিন্তু আমাদের দেশে আসে। তাহলে রাজনৈতিক পরিস্থিতির উপরও বিনিয়োগ নির্ভর করে, রাজনৈতিক পরিস্থিতিতে শান্তি থাকে, স্থিতিশীল থাকে, সেখানে বিনিয়োগ বেশি হয়। আর যদি রাজনৈতিক অস্থিরতা থাকে, পরিবেশ খারাপ থাকে, তাহলে সেখানে বিদেশি বিনিয়োগকারীরা অথবা লোকাল যে দেশীয় যে বিনিয়োগকারীরা আছে তারা তেমন একটা এগিয়ে আসেন। তারপর হলো অর্থনৈতিক অবকাঠামো। অর্থনৈতিক অবকাঠামো হলো দেশের রাস্তাঘাট, বিদ্যুৎ, গ্যাস, পানি, এগুলির যে ব্যবস্থাপনা, এইগুলি যদি ভালো হয়, অবকাঠামো যদি উন্নত হয়, তাহলে সেখানে বিনিয়োগ বাড়ে। আর যদি রাস্তাঘাট ভালো না থাকে, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, পানি নাই, তাহলে সেই সব এলাকায় বিনিয়োগ বাড়বে। তাহলে এই 2টা উপাদান কিন্তু একটা বড় ধরনের উপাদান, এগুলির উপরও বিনিয়োগ, বড় বড় বিনিয়োগগুলো এগুলির উপর ডিপেন্ড করে। আর অন্য যেগুলি বলছি ওইগুলি সাধারণত ক্ষুদ্র বিনিয়োগের ক্ষেত্রে বেশি প্রভাব। এই লাস্টের 2টা বড় বড় বিনিয়োগ। এই দেশে তুমি একটা বড় ধরনের কোনো কিছু করবা, বড় ধরনের, যেমন মনে করো তুমি একটা বিদ্যুৎ প্ল্যান্ট করবা, অথবা তুমি একটা বড় সারের কারখানা করবা, অথবা তুমি একটা ইস্পাতের কারখানা করবা। এইসব কারখানাগুলি করার সময় বিদেশিরা বা দেশীয় বড় বড় যারা অর্থশীল মানুষ আছেন, তারা এই রাজনৈতিক পরিস্থিতির উপর খেয়াল রাখে, অর্থনৈতিক অবকাঠামো কেমন সেটা। তোমরা দেখো যত ধরনের গার্মেন্টস হয়েছে, সেই গার্মেন্টস গুলি এমন জায়গায় হয়েছে যেখানে যোগাযোগ ভালো, সেখান থেকে চিটাগাং মালগুলি পাঠানো সম্ভব তাড়াতাড়ি। এটা দূরেও, কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা ভালো হইতে হবে, তোমরা ব্যাপারটা বুঝতে চেষ্টা করো।
কাছে হওয়ার দরকার নেই। চিটাগাংয়েই সব গার্মেন্টস কারখানা হবে এমন কোনো কথা না, চিটাগাংয়েই সব কলকারখানা তৈরি হবে এমন না। অর্থাৎ যোগাযোগ যদি ভালো, এখন মনে করো ঢাকা উত্তরায় যদি কেউ একটা কারখানা দেয়, এর চেয়ে গাজীপুরে দেওয়া ভালো হবে। কারণ কি, গাজীপুরে জায়গার দাম কম, সেখানে শ্রমিক পাওয়া যাবে সস্তায়। উত্তরায় কিন্তু জায়গার দাম বেশি, বাসা ভাড়া বেশি, তারপরে এখানে জীবনযাত্রার মান বড়, শ্রমিক এখানে থাকবেন, এই জন্য গাজীপুর দেওয়া বেটার হবে। কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা ভালো হতে হবে, রাস্তাঘাট কিন্তু ভালো থাকতে হবে। রাস্তাঘাট যদি ভালো না থাকে তাহলে কিন্তু হবে। তাহলে আমরা দেখলাম বিনিয়োগের নির্ধারক বলে, এখানে আমি 9টার কথা লিখছি। তোমরা আরো বই থেকে যদি পড়তে চাও 9টা লেখলে হবে, 8টা লেখলে হবে, সুন্দর করে গুছিয়ে সুন্দর করে লিখতে হবে। আচ্ছা, এরপরে আমরা খ পাঠে চলে যাচ্ছি। খ এর মধ্যে ওই যে জাতীয় আয় বলতে ভোগ এবং বিনিয়োগ সূচি। আমি প্রশ্নটা বলি, ভোগ এবং বিনিয়োগ সূচি ব্যবহার করে জাতীয় আয় কিভাবে নির্ধারিত হবে? তাহলে তোমরা একটু দেখো, y is equal to c plus i, মনোযোগ দাও, এটা যেহেতু অঙ্ক। y is equal to c plus c কিন্তু ভোগ কনজাম্পশন, প্লাস i মানে ইনভেস্টমেন্ট। তাহলে y is equal to c plus i, ভোগ প্লাস বিনিয়োগ। c is equal to a plus by, আপাতত তোমরা এটা মনে রাখো, c is equal to a plus by, আর i is equal to i naught, i 0 আর। তাহলে প্রথম ইকুয়েশন হলো y is equal to c plus i, এই c এর মানটা হলো a plus b হয়, এই i এর মানটা হলো i naught। এখন এই c এর আর i এর মানটা নিয়ে এখানে আমি বসে দিতে পারি না? একজন একটু বলো, আমার সাথে শেয়ার করো। c এর মান কত? a plus by, i এর মান কত? i 0। হ্যাঁ, তাই c এর মান আর i এর মান নিয়ে আমরা এই 1 নম্বরে বসবো। এখানে আমি c দিয়ে কি বোঝায়, i দিয়ে কি বোঝায়, a দিয়ে কি বোঝায়, b দিয়ে কি বোঝায়, i naught দ্বারা কি বোঝায় এখানে লিখে দিই। দেখো, তাহলে তুমি এই c এর মান আর i এর মান নিয়ে এই ইকুয়েশনটা বসায় দাও। এই যে আমি লিখছি, তাহলে y is equal to a plus b, y এটা হলো c এর মান, প্লাস হলো i naught মানে i এর মান। তাহলে এই y দুইটা আমি একদিকে নিয়ে আসি, দুইটা y আছে দেখো, এই y আর এই y। তাহলে এই দুইটা y একদিকে নিয়ে আসলাম, আর এখানে রইলো a plus i naught। এই জায়গায় y কমন নিলে কি থাকে কেউ বলতে পারবে? একজন বলো তো, y যদি কমন নিই তাহলে কি থাকবে? 1 minus b। 1 minus b, থ্যাংক ইউ। তাহলে দেখো আমি y এর মান ডাইরেক্ট বের করতে, 1 minus b টা নিচে চলে গেছে, আর উপরে a plus i naught। তাহলে এইটাতে এখন তুমি ইচ্ছা যদি করো এগুলির একটা মান ধরে দিতে পারো, যেমন a এর মান একটা ধরলা 10, i naught এর মান ধরলা 100, 1 to 1। এই b এর মান মনে রাখো। আমাদের মান তো স্যার দেওয়া থাকবে, ঠিক না না? না না, দেওয়া, এইটা দেওয়া থাকবে না, এটা তো অঙ্ক করলে তোমাকে দেওয়া থাকবে, এই 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 প্রশ্নে দেওয়া থাকবে না। তোমার কথা বুঝতেছো? যদি অঙ্ক আসে তাহলে দেওয়া থাকবে, তখন তোমার আর বসাইতে হবে না, তখন তো অটোমেটিক চলে আসবে। আর এই প্রশ্নটার অ্যান্সার তো কিছু দেওয়া থাকবে না, তোমার লিখতে হবে। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। যদি তোমাকে এখানে দিত 10 প্লাস 0.5y i is equal to 100, তাইলে তোমার আর কিছু বসাইতে হবে না, অটোমেটিক অঙ্ক মান চলে আসতো, একটা সংখ্যা চলে আসতো। আর এখন তো তোমাকে বলতে জাতীয় আয় কিভাবে নির্ধারিত, ইকুয়েশনটা বের করতে বলতে। এখন তুমি এই লাস্ট এই পর্যন্ত তোমার অ্যান্সার শেষ, দরকার নেই তোমার কোনো মান বসানোর। আর যদি তোমরা কেউ চাও অ্যাডভান্স, যে মনে করি এই নিচে লিখবা, মনে করি এই যে কিন্তু 10, i naught is equal to 100, b is equal to 0.5, পরে এই মানগুলি বসে যোগ বিয়োগ করে তুমি মনে করো 100, 150, 200 একটা কিছু পাবা। যদি করতে চাও কেউ বলো, সমস্যা নাই, কিন্তু যত গুড় তত মিষ্টি। এরপরে কি কেউ আগাইতে চাও, সংখ্যা দিয়ে করতে চাও? আচ্ছা তাহলে আচ্ছা তাহলে লেখো a is equal to 10, i naught is equal to 100, মনে করি নিচে লেখো, মনে করি a is equal to 10, i is equal to 100, b is equal to 0.5, এগুলি বসাও, বসে আমাকে বলো কত হয় যোগ বিয়োগ করে। স্যার সংখ্যা দিয়ে করব নাকি? এই যে এখন করবা তুমি, এই পর্যন্ত অঙ্ক শেষ না আমাদের? জাতীয় পেয়ে গেলাম, কিন্তু অঙ্ক হয়ে গেছে, আর কিছু লাগবে না এই আলোচনায়। এখন সংখ্যা দিয়ে কেউ করতে চাও কিনা আমি এটা বলছি, করতে চাও? জি স্যার, অলরেডি করতেছি। আচ্ছা করো, তাহলে লেখো, নিচে লেখো, মনে করি a is equal to 10, i naught is equal to 100, b is equal to 0.5, এই তিনটা মান এখানে বসায় দাও। বসায় দিয়ে যোগ বিয়োগ দিয়ে দেখো কত, উপরে 110, নিচে 0.5, 220 হবে মনে হয়। স্যার পয়েন্ট কি 5 দিব? 0.5, হ্যাঁ, b এর মান সবসময় পয়েন্ট দিয়ে ধরবা, এটা মনে রাখতে হবে।
বি এর মান সবসময় একের চেয়ে কম হবে। 220 হয় মনে হয়, দেখো হ্যাঁ স্যার 220 আসে। তাহলে এটা কত সুন্দর না, দেখো 220 কোটি টাকা। তাইলে এই যে জাতীয় আয় নির্ধারিত হয়ে গেল, ভোগ এবং বিনিয়োগ ব্যবহার করে আমরা জাতীয় আয় পেয়ে গেলাম। দেখো তো এটা সবাই বলো, যেহেতু এটা একটু গাণিতিক টার্ম আছে, বুঝতে পারছো কিনা না, তবে আমি আবার বলবো। না স্যার বুঝতে পারছি। এমন কেউ আছো বুঝো নাই? 15 জন স্টুডেন্ট আছো, 15 জনের মধ্যে কে বুঝো নাই বলো, যদি না বুঝে থাকো। কিচ্ছু না, ওয়াই যেগুলো সি প্লাস আই, এটা খাতা কিচ্ছু লাগবে না, বই পুস্তক খাতা কলম কিচ্ছু লাগবে, মুখোমুখি করা যায়। ওয়াই যেগুলো সি প্লাস আই, সি এর মান এ প্লাস বি, আই যেগুলো আই নট, এই সি এর মান আই এর মান আমি বসাই দেবো। বসাই দিয়া ওয়াই গুলি একদিকে নিয়ে আসবো, একদিকে নিয়ে আসবো, আর ওয়াই এর মানটা সমান সমান হবে, এটা মনে রাখো, এ প্লাস আই নট ডিভাইডেড বাই 1 মাইনাস বি। এর মান যদি আমি ধরি 10, আই নট এর মান যদি ধরি 100, এখানে 100 500 100 তোমার যা খুশি ধরতে পারবো, কিন্তু একটা কন্ডিশন, কন্ডিশনটা কি, বি এর মান একের চেয়ে কম ধরতে হবে, এটা মনে থাকবে। অঙ্ক আসুক আর যাই আসুক, বি এর মান কত ধরতে হবে, বা দেওয়া থাকলেও যারা দিবে তারাও একের চেয়ে কম দিবে। 0.5 হইতে পারে, 0.6 হইতে পারে, 0.8 হইতে পারে, 0.9 হইতে পারে, 1 হবে না। বি এর মান কখনো 1 হয় না, বি এর মান সবসময় 1 এর চেয়ে কম হয়। যাই হোক, আমাদের আরেকটু আলোচনা আছে, সময় বেশি নাই, আমি একটু পরবর্তীতে চলে যাচ্ছি। দেখো এই বিষয়টা আমি চিত্রের মাধ্যমে দেখাই। আচ্ছা, তাহলে এদিকে ওয়াই, এদিকে হলো সি আর আই, এটা 45 ডিগ্রি রেখা, খুব দ্রুত কাজ করতে হবে, সময় খুব কম। আমি একটা পরীক্ষা নেব, পরীক্ষার প্রশ্নটা দিচ্ছি, সেটা নিয়ে একটু কথা বলবো। তাহলে এদিকে আই আর এদিকে সি আর আই, এই যে সোজা একটা ছোট্ট রেখা দেখছো, এই যে ছোট একটা রেখা, এটা হলো বিনিয়োগ রেখা। এই বিনিয়োগ রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল, এটা সমান্তরাল হবে। আর এইটা হলো সি রেখা, এই যে এটা সি রেখা, এই যে খাড়াটা, এখানে দুইটা রেখা নিয়ে কথা বলতেছি। এইটা কিন্তু 45 ডিগ্রি রেখা, যেটা এটা মাঝামাঝি রেখা বলে এটারে। আর এইখানে আমার দুইটা রেখা, একটা হলো আই রেখা, একটা হলো সি রেখা। সি রেখাটা ঊর্ধ্বগামী হবে, মনে রাখো। আই রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হবে। এই দুইটা রেখা যোগ করলে আরেকটা রেখা উপরে যাবে, সেইটা হবে সি এর মতো। দেখো এটা সি এর মতো কিনা দেখো, এই সি যেমন, এই সি প্লাস আইটা কিন্তু সি এর মতোই। এটার সাথে শুধু একটু এই বিনিয়োগটা যোগে এটা একটু বড় হয়েছে। এই সিটা গেছে মনে করো এখান থেকে, এই যে দেখো আমার কার্সার দেখো, এখান থেকে সিটা গেল, আর এই সি প্লাস আইটা গেল এখান থেকে। তাহলে এটার সাথে কি যোগ হয়েছে বলতে পারবা? এর সাথে কি যোগ হয়ে, এটা হলো আই যোগ হয়ে, আই। এর সাথে কি যোগ হলো, আই। এটা হলো শুধু আই, আমি আবার বলি দেখো, এটা হলো শুধু আই, এটা হলো শুধু সি, আর এটা হলো সি আর আই যোগ করে দিলে সেটা। এই দুইটা রেখা, এটাকে সামগ্রিক চাহিদা রেখা বলে। এইটা 45 ডিগ্রি রেখাকে কোথায় ছেদ করলো, কোন বিন্দুতে? এই বিন্দুতে। এই বিন্দুতে, এই বরাবর একটা রেখা টানো, টানলে এইটা এই দূরত্ব, এই যে এই দূরত্বটা দেখো, এই শূন্য থেকে এই পর্যন্ত এই দূরত্বটা যা, এইটা হবে জাতীয় আয়। এই দূরত্বটা কত, y0 না? হ্যাঁ, এখানে তুমি সংখ্যা দিয়ে দিতে পারো, ওই যে 220 দিয়ে দিলে হবে, 220 150 110 তুমি যা দাও। আমি আবার বলি, এদিকে আয়, ভূমি অক্ষে আয়, লম্ব অক্ষে ভোগ এবং বিনিয়োগ। আই বিনিয়োগ রেখাটা হলো আই নট, ভূমি অক্ষের সমান্তরাল, ভোগ রেখাটা ঊর্ধ্বগামী, ঊর্ধ্বগামী বললেও হবে। এই দুইটা রেখা যোগ করে আমরা পাইলাম সি প্লাস আই রেখা। এটাকে সামগ্রিক চাহিদা রেখাও বলা হয়, এডি, এগ্রিগেট ডিমান্ড। এই এগ্রিগেট ডিমান্ডটা 45 ডিগ্রি রেখাকে ই বিন্দুতে ছেদ করেছে। ই কে বলে ভারসাম্য বিন্দু। এই কথাটা কিন্তু আমি যে এখানে লিখছি, এই লেখাটা পড়লেই বুঝতে পারবা। এই ভারসাম্য বিন্দুতে একটা রেখা টানি, যেটা ওয়াই নট বিন্দুতে ছেদ করবে। এই ওয়াই নট হলো জাতীয় আয়, এই ওয়াই নট হলো জাতীয় আয়। এইভাবে আমরা ভোগ এবং বিনিয়োগ সূচি ব্যবহার করে, এটা হলো ভোগ, এটা দেখো ভোগ, এটা হলো বিনিয়োগ। এইভাবে আমরা ভোগ এবং বিনিয়োগ সূচি ব্যবহার করে একটি দেশের জাতীয় আয় নির্ধারণ করতে পারি। আবার বলি, এটা হলো বিনিয়োগ রেখা, এটা হলো সি ইকুয়াল এ প্লাস বি হলো ভোগ রেখা, আই ইকুয়াল টু আই নট হলো বিনিয়োগ রেখা। এই দুইটা রেখা যোগ করে আমরা সি প্লাস আই রেখা পাই বা এডি রেখা পাই, যা 45 ডিগ্রি রেখাকে এই বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দু হলো ভারসাম্য বিন্দু। এখানে ভারসাম্য জাতীয় আয় হলো ও থেকে ও ওয়াই নট পর্যন্ত, অথবা ওয়াই নট। এইভাবে আমরা ভোগ এবং বিনিয়োগ সূচি ব্যবহার করে একটি দেশের জাতীয় আয় নির্ণয় করতে পারি। এরপরে যাই আমি
একক মূল্যায়ন, একক মূল্যায়ন কি তোমরা বুঝো এই কথাটা? একটু তাড়াতাড়ি বলো। মানে না, একক স্যার। হলো প্রত্যেকে আলাদা ভাবে, এটা একটা ওই যে ট্রেনিংয়ের কথা, এখনকার আলোচনার কথা। একক হলো প্রত্যেকে আলাদা আলাদা ভাবে এই প্রশ্ন নেবে, সবাই মিললেও কিন্তু এই প্রশ্নের অ্যান্সার তৈরি করা যায়, বুঝছো? আর একা একা করেও করা, তুমি করবা একরকম, আরেকজনে করবা আরেক রকম, এই জন্য এটাকে বলে একক মূল্যায়ন। প্রত্যেককে পৃথক পৃথক ভাবে এটার মূল্যায়ন করবো। রাজস্ব নীতির হাতিয়ার সমূহ কি কি আলোচনা করবো, এটা কিন্তু আমি আগে পড়াইছি তোমাদের। তাহলে এটা 9 নম্বর বা 8 নম্বর অধ্যায় আছে, রাজস্ব নীতির হাতিয়ার সমূহ। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, আমি দেখছি 7-8 বার আসছে, এই জন্য এইটুকু তোমাদের দিচ্ছি। এইটা লিখবা একটা কাগজে, শোনো, একটা ডিভাইস সাইজের কাগজে এইটার এই অ্যান্সারটা লিখবা। রাজস্ব নীতির হাতিয়ার মনে করো 5টা, যেমন আয়, কর, সরকারি ব্যয়, এরকম 4টা বা 5টা লিখবা, ছোট ছোট করে লিখবা। লিখে এটা ছবি তুলবা, ছবি তুললে আমার এই যে হোয়াটসঅ্যাপে পাঠাই দিবা, হোয়াটসঅ্যাপে বা যদি অন্য কিছুতেও পাঠাইতো আমার সাথে কথা বলে পাঠাই দিবে। ওই প্রথম পেজে দেখো আমার ইমেল স্যার নাম্বার আপনার আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার তো জানা নাই আমাদের। তাও নাম্বার জানা দরকার নাই তো, আমার রোল নম্বর ওই যে প্রথম পেজে দেখবে, ক্লাসের প্রথম পেজে টেলিফোন নম্বর দেওয়া আছে, আছে না? আর জামান হোসেন তো দেওয়া আছে, জামান হোসেন দিয়ে টেলিফোন নম্বর দিবা, জামান হোসেন দিলে এসে বলবে। তোমরা যেইভাবে পারো এটা পারো। তোমরা আগে পরীক্ষা দাও নাই কোনো সাবজেক্টে? স্যার আপনার মেসেঞ্জারে পাঠালে হবে না? মেসেঞ্জারে পাঠাইলেও হবে, তুমি সবচেয়ে ভালো হলো হোয়াটসঅ্যাপে তুমি ওটাই পাঠাই দিবা। জি স্যার। আমি তো অনেক পরীক্ষা স্যার দিচ্ছি এই আপনার পর্যন্ত। ফার্স্টের পেজটা স্যার একটু তাহলে স্যার আবার একটু স্যার সিন করাইতে হবে। ফার্স্টের পেজের স্যার আমরা স্যার দেখিনি তো। ফার্স্টের পেজ তোমাদের ইয়াতে থাকে না, এটা ইয়া করে রাখি, স্ক্রিনশট দিয়ে রাখো, আমি দেখাইতেছি। তাহলে এটা তোমরা কালকার মধ্যে পাঠাইবা, রাত্রের মধ্যে পাঠাইলেও সমস্যা নেই। আমি তাহলে প্রথম পেজে যাচ্ছি আবার, নাকি? প্রথম পেজে জি যাচ্ছি, স্যার। হ্যাঁ যে দেখো প্রথম পেজে যাচ্ছি, এই যে দেখো নিচে আছে, এই যে প্রথম পেজের নিচে দেখো আছে। স্যার প্রথম পেজটা স্যার কাটা এই যে আসতেছে। এই যে এটা, নেই তো। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ স্যার ঢাকা ওমেন কলেজ পর্যন্তই স্যার আচ্ছা কাটা আসতেছে। আমি দেখাই দিচ্ছি, সমস্যা নাই, ধরতে হবে। স্ক্রিনটা বড় হয়েছে তো ওই জন্য সমস্যা। এটা দ্বারা আমি ছোট করে দেখি, দেখো তো এখন দেখা যায়? এই যে দেখো, দেখছো? হ্যাঁ স্যার এখন ঠিক এখন স্যার। আসছে স্যার। নাম্বার তো আছে স্যার, 017, হ্যাঁ একটু দেখে। জি স্যার। জি স্যার। আর কোনো সমস্যা হলে মেসেঞ্জারে কথা বলবা আমার ইয়াতে, ঠিক আছে? জি স্যার, ওকে। স্যার বলো। স্যার আমাদের 80 মার্কের যে অ্যাসাইনমেন্টের কথা বলছো ওটার কোশ্চেন কবে ওটার দিবেন? প্রশ্ন যে তোমাদের কালকা থেকে দেওয়া শুরু করবে, এক এক টিচার দিয়ে দিবে, ওটা তোমাদের গ্রুপে দিয়ে দিবে, বুঝছো? আমরা ওটা লিখে ওই যে ডেট অনুযায়ী কলেজে এসে দিয়ে দেবা, বেতন টেতন দিবা একটু। আমরা কিন্তু চলতে পারতেছি না, আমাদের দিকটা একটু দেখো। শুধু তোমরা টিউশন ফি দিবা, কোনো টাকা নাই, অন্য কোনো পরীক্ষার ফি বা কোনো ফি কিছু দিতে হবে না, আপাতত শুধু বেতনের টাকাগুলি দিবা, ঠিক আছে? জি স্যার। ওটা তো নোটিশ দেওয়াই আছে। এখন দেখো এটা কিন্তু ওই পরীক্ষা না, এটা কিন্তু তোমাদের ওই যে ইনকোর্স নাম্বার আছে না, ইনকোর্স নাম্বারটা এই পরীক্ষার উপর ডিপেন্ড করে দিব। যারা ক্লাস করে না এদেরকে জানাই দেব যে এটা লিখে এটা পাঠাইতে বলতে স্যার। তাহলে স্যার কি ওইগুলো তো স্যার আমাদের কলেজে গিয়ে তো স্যার জমা দিতে হবে না খাতাগুলো? হ্যাঁ ওইগুলি তুমি খাতাগুলি যদি মনে করো তোমরা সেকেন্ড ইয়ারে তোমাদের হলো কয়টা কোর্স? 7টা না? 7টা। 7টা কোর্স 7টা খাতা বানাইবা। খাতা বানাতে খাতা সেন্টার লিখবা, লিখে নাম রোল নম্বর দিয়া এগুলি একটা প্যাকেট করে নিয়ে আসবা কলেজে। বা যদি টিচাররা বলে আলাদা আলাদা একদিন দিলেই ভালো হবে, তাহলে একদিন তুমি যদি আসতে পারো জি আসবা, স্যার, না কারণ পারলে আমাদের হ্যাঁ হ্যাঁ কিছু কিছু মানুষের আছে বাড়ি অনেক দূরে, হ্যাঁ ওনাদের হ্যাঁ তো আসতে স্যার না সম্ভব না। একদিনই আসো, সবই তোমরা একত্রে করে প্যাকেট করে নাম রোল নম্বর লিখে নিয়ে আসবা, এর সাথে কিছু বেতন টেতন দিয়ে রিসিপ্টও নিয়ে আসবা। এটা তো নোটিশ দেখছি তোমরা। তাহলে আমরা তোমাদের সুবিধার জন্য এই কাজটা করেছি, তোমরা একটু, আমরাও চেষ্টা করতেছি, তোমরাও চেষ্টা করো। পাস তো করতে হবে, পরীক্ষা নিবে জাতীয় বিশ্ববিদ্যালয়। যদি খোলার দ্বারা 15 দিনের মধ্যে পরীক্ষা স্যার নিয়ে নেবে। আমাদের কি ফাইনাল এক্সাম হবে অবশ্যই হবে, কলেজ খুললে? হ্যাঁ হ্যাঁ, কলেজে আর হবে না, এটা ওই ফাইনাল এক্সাম হবে।